আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুখলেসউদ্দিন, সিনিয়র শিক্ষক, নাঙ্গিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। নাঙ্গিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমরা আজকে সপ্তম শ্রেণীর সপ্তবর্ণ বিষয় থেকে কবিতা নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখানে আছো বই খাতা কলম নিয়ে আমার সাথে যুক্ত হওয়ার জন্য আহ্বান রাখছি। তো শিক্ষার্থীবৃন্দ, স্ক্রিনে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, রেল স্টেশনের একটি ছবি, শ্রমিকরা কাজ করছে। দ্বিতীয় স্ক্রিনেও বিভিন্ন শ্রমজীবী মানুষের ছবি তোমরা দেখতে পাচ্ছ। তো আজকে আমরা এরকম শ্রমিকদেরকে নিয়ে একটি কবিতা তোমাদের পাঠ্যপুস্তকে রয়েছে, সে সম্পর্কে আলোচনা করব। তো আজকে পাঠের বিষয় কুলি মজুর, লিখেছেন কাজী নজরুল ইসলাম। কুলি মজুর আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি লিখেছেন। তোমরা জানো আমাদের এই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যেখানে অন্যায় সেখানেই তিনি প্রতিবাদ করেছেন। তার এই কারণে তিনি কিন্তু আমরা সকলেই জানি বিদ্রোহী কবি হিসাবে থাকছেন। প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। তো এই কবিতাটি পাঠ করার পরে তোমরা যা আয়ত্ত করতে পারবে, কুলি মজুরদের অবদান সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, কবিতাটি সুন্দরভাবে পাঠ করতে পারবে, নতুন শব্দের অর্থ বলতে পারবে, লেখক পরিচিতি বলতে পারবে, পাঠের উদ্দেশ্য বর্ণনা করতে পারবে। তো আমরা এখন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু জানব। আমরা সকলেই কম বেশি কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানি, যেহেতু তিনি আমাদের জাতীয় কবি। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দের 24শে মে বাংলা 1306 সালে 11 জ্যৈষ্ঠ ভারতের বর্ধমান জেলা চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কাজী ফকির আহমেদ। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে অগ্নিবীণা, বিষের বাসী, ছায়ানট, উপন্যাস বাদনহারা, কুহিলিকা, গল্পগ্রন্থ ব্যথার গান, রক্তের বেদন উল্লেখযোগ্য। 1976 সালে 29শে আগস্ট বাংলা 1383 বঙ্গাব্দে 12ই ভাদ্র ঢাকায় পিজি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন ওনাকে সমাহিত করা হয়। তিনি, তার উপাধি ছিল বিদ্রোহী কবি হিসাবে, সকলে আমরা জানি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। শিক্ষার্থীবৃন্দ, এই যে কুলি মজুর সম্পর্কে কাজী নজরুল ইসলাম তার এই কবিতার মাধ্যমে সুন্দরভাবে তাদের এই জীবন প্রণালী সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এই যে বিভিন্ন কাজে নিয়োজিত কুলি, বিভিন্ন শ্রমিক, বিভিন্ন পেশায় যারা শ্রমজীবী মানুষ, তারা কিন্তু আমাদের এই দেশের জন্য বিশাল অবদান রেখে যাচ্ছে। তারা পরিশ্রম করে আমাদের এই দেশটিকে সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য অবদান রেখে যাচ্ছে। তো আমরা এই কবিতাকে এখন পড়ব, তোমরা আমার সাথে সাথে পড়ো, তাহলে কবিতাটি বুঝতে আমাদের সহজ হয়। কুলি মজুর কাজী নজরুল ইসলাম। দেখিনু সেই দিন রেলে, কুলি বলে এক বাবুসা তারে ঠেলে দিলে নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, অমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল, যে দদিচিদের হাড় দিয়ে এই বাষ্প সকট জলে, বাবুসা এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তল, বেতন দিয়েছ চুপ্র মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত কুর পেলি বল, রাজপথে তব
চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প শকট, দেশ ছেয়ে গেল কলে হবে। বলো তো এসব কাহাদের দান, তোমার অট্টলিকা, কার খুনে রাঙ্গা, ঠুলি খুলে দেখ, প্রতিটি ইটে আছে লেখা। তুমি জানো নাকো, কিন্তু পথের প্রতিটি ধূলিকণা জানি, এই পথ ওই জাহাজ শকট অট্টলিকার মানে। আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাইতি চালিয়ে বাঙ্গিল যারা পাহাড়, পাহাড় কাটা সেই পথে দুপাশে পড়িয়া যাদের হার। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে উকুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তাহারাই মানুষ, তাহারাই দেবতা, গাহি তাহাদেরই গান। তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা কিছু নতুন নতুন শব্দের অর্থ জানব। অট্টলিকা, প্রাসাদ, দালান, সুউচ্চ দালান বা ইমারত যাই বলি। বাষ্প শকট মানে বাষ্প দ্বারা চালিত গাড়ি বা ইঞ্জিল, এই জাতীয়। শাবল, লোহার তৈরি মাটি খোঁড়ার হাতিয়ার। কুর মানে কুঠি টাকা, যেটাকে আমরা বলি কুর হিসাবে, কুঠিকে বুঝি। আমরা এখন এই কবিতাটি বিশ্লেষণ করব লাইন বাই লাইন। তোমরা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। কবি এভাবে শুরু করেছেন, দেখুন সেই দিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে। মানে একটি রেল স্টেশনে, রেলে মানে রেল স্টেশনে একজন বাবু সাপ যখন রেল স্টেশন থেকে নামলো, হ্যাঁ, প্ল্যাটফর্মে যখন আসলো, তখন একজন কুলিকে ওই বাবু সাপ কি করলো, ঠেলে মাটিতে ফেলে দিল, ওই প্ল্যাটফর্মে ফেলে দিল, নিচে ফেলে দিল। মানে ওই তাকে মানুষ হিসাবে ওই বাবু সাপ মনে করলো না। হ্যাঁ, চোখ ফেটে এলো জল, অমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। কবি বলতেছে, এই দৃশ্যটা দেখার পরে যখন বাবু সাপ ওই প্ল্যাটফর্মে ওই কুলিকে ফেলে দিল, ফেলে দেওয়ার পরে চোখে কি আসলো, কবি বলল আমার চোখে তখন জল চলে আসলো এই দৃশ্য দেখার পরে। তিনি বলতেছেন, প্রশ্ন রাখতেছেন, জগৎ জুড়িয়া কি সারা পৃথিবীতে এই দুর্বল মানুষগুলি বড়লোক মানুষদের কাছে, ধনীদের কাছে মার খাবে, এই দুর্বল মার খাবে প্রতিটি মুহূর্তে, প্রতিটি পদে পদে। এই প্রশ্নটি তিনি ছুড়ে দিলেন যে কবে কি জগৎ জুড়িয়া অমনি করে যে মাটিতে ফেলে দিল, অমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে, বাবু সাপ এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। এই যে দেখো, যারা মনীষী ছিল, যারা ধর্মগুরু ছিল, তারা কিন্তু প্রতিনিয়তই মার খেতেন। হ্যাঁ, মানে তারা কিন্তু নিজের জীবন উৎসর্গ দিয়ে তাদের শ্রোতাদেরকে কিংবা তাদের জন্য অবদান রেখে গেছেন। কিন্তু এই যে বাষ্প শকট, মানে এই যে ইঞ্জিল চালিত রেল গাড়িটি যাদের পরিশ্রমে এখন চলে, যাদের পরিশ্রমে এটি তৈরি করা, তারা কিন্তু এখানে স্থান পাচ্ছে না সেই গাড়িতে চড়ার জন্য। কারা চড়ছে? বাবু সাপরা এসে দখল করে নিয়েছে। বাবু সাপরা কিন্তু এই ইঞ্জিল চালিত রেলে তারা কিন্তু চড়ছে। হ্যাঁ, আর কুলিরা কোথায় পড়ে রইল? ওই নিচে পড়ে রইল। তারা কিন্তু আর ওইখানে চড়ার জন্য
স্থান পাচ্ছে না। এখানে কবি বোঝাতে চেয়েছেন যে প্রতি জায়গায় কুলিরা যে যে জিনিসটি তৈরি করছে, রেল গাড়ি কিংবা জাহাজ, কিংবা যে কোনো যানবাহনের জন্য যানবাহন, তারা কিন্তু এই কুলিরাই কিন্তু, পরিশ্রম শ্রমিকরাই কিন্তু এগুলি করেছেন তাদের শরীরে রক্ত ঘাম জড়িয়ে। কিন্তু সেখানে কারা বসছে? বাবু সাপরা এসে বসছে। কুলিরা কোথায়? মাটির নিচে পড়ে রইল, তারা কিন্তু সেইখানে আসন পাচ্ছে না। বেতন দিয়েছ চুপ যত মিথ্যেবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রুর পেলে বল। বলতেছে বেতন দিয়েছ, বেতনের কিন্তু খবর নেই। টাকা পয়সা তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে কিন্তু শোষণ করা হয়েছে বড়লোক শ্রেণীর মানুষগুলো, দরিদ্র শ্রেণীর মানুষ, বরঞ্চ তাদেরকে সবসময় থামিয়ে দেওয়া হয় মিথ্যাবাদী বলে, এই বলে সেই বলে। কত পায় দিয়েছ কুলিদের, মানে পায় মানে পয়সা, মানে 1 পয়সা 2 পয়সা এরকম অল্প কিছু পয়সা হয়তো তাকে দিয়েছ, কিন্তু তার বিনিময়ে তুমি কি পেলে? হ্যাঁ, তুমি কিন্তু কোটি টাকার পরিমাণ সম্পদ কিন্তু তুমি তার দ্বারা তুমি তৈরি করে নিলে। সেই কুলিদের তৈরি করা অট্টালিকায় কিংবা মেল ফ্যাক্টরি যে তৈরি হয়েছে, সেই জিনিস দিয়ে তুমি কিন্তু কোটি কোটি টাকা অর্জন করতেছো, আর কুলিরা পাচ্ছে অল্প কিছু ওই পয়সা, নগণ্য একবারে, 1 টাকা 2 টাকা এরকম অল্প। সব যে অর্থ সেটা বাবু সাপরাই কিন্তু সুবিধা নিয়ে নিচ্ছে। রাজপথে তবু চলিছে মোটর, সাগরে জাহাজ চলে। রাজপথে কিন্তু এই যে বিভিন্ন ধরনের যানবাহন চলছে, সাগরে কিন্তু এই জাহাজ চলছে, কিন্তু এই জিনিসগুলি যে কে তৈরি করেছে, এই জিনিসগুলি তৈরি করতে যে শ্রমিকদের কত ঘাম জড়িয়েছে, সেই খবর কিন্তু আমরা কেউ রাখি না। রেলপথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেল কলে। মানে এই যে রেলপথ চলে বাষ্প সকট, এই যে রেলগাড়িগুলি চলছে, ইঞ্জিন চালিত যন্ত্র, এবং দেশ থেকে দেশে শিল্প কারখানা মানে ব্যাপকভাবে গড়ে উঠছে। বাংলাদেশের কথাই ধরো যে গার্মেন্টসে প্রচুর গার্মেন্টস বাংলাদেশে তৈরি হয়েছে, এবং এই গার্মেন্টস শিল্পের মাধ্যমে আমরা কিন্তু প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছি। এবং এই গার্মেন্টস তৈরি করার অবকাঠামো তৈরি কারা করেছে? এই শ্রমিকরা কিন্তু করেছে। আবার এই গার্মেন্টসের যারা কাজ করেন তারাও কিন্তু শ্রমিক, তারাও কুলি মজুর, কিন্তু তাদেরকে কিন্তু আমরা কোনো মূল্যায়ন করছি না। তাদের যে অধিকার, সেই অধিকারের কথা কিন্তু কেউ আমরা বলছি না। আমরা এই দেশটিকে মেল ফ্যাক্টরি, দেশটিকে শিল্প কারখানায় ভরে দিচ্ছি। এই ভরে দেওয়ার পেছনে কিন্তু মূল চালিকা শক্তি কাজ করছে এই কুলি মজুর। কবি কিন্তু বারবার এই কারণে এই যে উন্নয়নের যে ছোঁয়া, তার পেছনের যে শক্তিটি কাজ করেছে, সেই শক্তি হলো কুলি মজুর। সেই কুলি মজুরদের কথাই কিন্তু কবি তার এই কবিতার মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরেছেন। বলো তো এসব কাহাদের দান? এই যে মেল ফ্যাক্টরি, এই যে কল কারখানা, এই যে এত শিল্প, এটা কাদের দান? তোমার অট্টালিকা কার খুনে রাঙ্গা? ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা। এই যে মেল ফ্যাক্টরি, এই যে এত শিল্প কারখানা, এই যে অট্টালিকা, এটা কার দান? এটা কুলি মজুরদের দান। এইটা কুলি মজুররা কিন্তু এটা পরিশ্রম করে তৈরি করেছে। আবার বলতেছে এটা এই যে খুনে রাঙ্গা, মানে এই যে রক্ত, তার শরীরে রক্ত, তার শরীরে ঘাম, তার শরীরে পরিশ্রম করে কিন্তু তিনি এই অট্টালিকা তৈরি করেছে শ্রমিক শ্রেণীর মানুষ। প্রতিটি ইটে বলতেছে তুমি তো চিনো না, তুমি তো বুঝতে চাও না এটা কার দান। কবি বলতেছে যে প্রতিটি ইটে আছে লেখা। প্রতিটি, এই যে ঠুলি খুলে দেখো, মানে ইট খুলে খুলে যদি দেখো, তাহলে প্রতিটি ইটের মধ্যেই লেখা থাকবে এই শ্রমিকদের নাম, এই শ্রমজীবী মানুষের নাম। তারা যে এই পরিশ্রম করে, তারা যে এই রক্ত জড়িয়ে যে এই অট্টালিকা তৈরি করেছেন,
আর সেই অট্টালিকার মাঝেই যে তুমি আজকে কোটি কোটি টাকা রোজগার করছো কিংবা তুমি বসবাস করছো, সেটা হলো কুলি মজুরদের দান। তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে, ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার নামে। বলতেছো তুমি তো জানো না, এই যে রাস্তাঘাট তৈরি হলো, এই রাস্তায় আমরা যানবাহন চালাই, বিভিন্ন রকমের গাড়ি চলে, কিংবা জাহাজ, সাগরে জাহাজ পরিচালিত চলছে, সেইখান থেকে তুমি লক্ষ লক্ষ টাকা রোজগার করছো, কিংবা এই যে বড় বড় মেইল ফ্যাক্টরি তৈরি হচ্ছে, কিংবা বাসস্থান তৈরি হচ্ছে, সেখানে তুমি আরাম আয়েসে থাকছ, ঘুমাচ্ছ। এই যে এত তৈরির পেছনে, অবকাঠামো তৈরির পেছনে কার যে অবদান, সেটা তো তুমি খুঁজতে চাও না, সেই জিনিস তো তুমি মনে রাখতে চাও না। ধূলিকণা জানে ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার নামে। এই যে প্রতিটি ধূলিকণা, রাস্তাঘাটের প্রতিটি ধূলিকণা কিন্তু তুমি হয়তো জানো না, কিন্তু এই ধূলিকণা জানে যে এই রাস্তাটি কে তৈরি করে দিয়েছে, এই রাস্তার পেছনে কার অবদান, এই জাহাজ কিংবা এই সকট, এই অট্টালিকা, এটা কার অবদান। সেই অট্টালিকার ইট বলো, অট্টালিকার ধূলিকণা বলো, রাস্তাঘাটের ধূলিকণা বলো, তারা কিন্তু সাক্ষী এর অবদান কুলি মজুরদের। আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ, হাতুড়ি শাবল গাইতি চালিয়ে ভাঙ্গিল যারা পাহাড়, পাহাড় কাটা সেই পথে দুপাশে পড়িয়া যাদের হার, পড়িয়া যাদের হার। বলতেছে আসিতেছে শুভদিন, এই যে দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, এই যে তোমরা, তারা যে এত পরিশ্রম করে এত কিছু তৈরি করলো আমাদের এই বসবাসের জন্য, আমরা আমাদের দেশকে সমৃদ্ধ একটি উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তাদের যে অবদান, তাদের যে পরিশ্রম, সেই এবং একটি রাস্তা তৈরি করতে পাহাড় অঞ্চলে দেখা গেছে যে সে পাহাড় কেটে সেইখান দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। আমরা যদি বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের দিকে তাকাই, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দিকে তাকাই, তাহলে কিন্তু সেখানে দেখব বিশাল বিশাল পাহাড় কেটে শ্রমজীবী মানুষগুলি আমাদের চলার জন্য রাস্তা তারা তৈরি করেছে, এবং সেই রাস্তা দিয়ে আমরা কিন্তু বিভিন্ন যানবাহনের সাহায্যে আমরা খুবই আরামে আমরা সেখানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছি। কিন্তু এই যে পাহাড় কাটা, এই যে দুই পাশে পাহাড় কেটে রাস্তা তৈরি করা, এটা যে কাদের অবদান, সেই কথা কিন্তু আমরা প্রতিনিয়তই ভুলে যাই। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মোটে উকুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তাহারাই মানুষ, তাহারাই দেবতা, গাহি তাহাদের গান, তাহাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। বলতেছি এই যে কুলি মজুর মুটে, তাহাদের অবদানেই কিন্তু আমাদের আজকের এই সভ্যতা। এই কুলি মুটে মজুররা পরিশ্রম করেছে বলেই আজকে আধুনিক এই সভ্যতার ছোঁয়া সারা পৃথিবীতে। আমরা অথচ তাদের গুণগান কিন্তু আমরা গাইতে চাই না। কবি বলতেছে তারাই মানুষ, এই যে কুলি মজুর, তারাই কিন্তু প্রকৃত মানুষ। তারা যদি আজকে কাজ না করতো, এই সভ্যতা আসতো না। আমাদের এই অন্ন, বস্ত্র, বাসস্থান, এই যে মৌলিক চাহিদাগুলো, এই মৌলিক চাহিদাগুলো পূরণের ক্ষেত্রেও কিন্তু এই কুলি মজুরদের অবদান, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু তাদের অবদান রয়েছে। আমরা এ কারণে কবি বলতেছে তারাই দেবতা, তাদেরই গান আমরা গাইব, তাদেরই জয় গান আমাদের গাইতে হবে। তাদেরকে আমরা অবহেলা করে কোনোদিনই আমরা সঠিক একটি সমৃদ্ধ উন্নত রাষ্ট্রে পৌঁছতে পারবো না। অবশ্যই কুলি মজুরদের তাদের যে অবদান রয়েছে, সেই অবদানকে আমাদের মূল্যায়ন করতে হবে, এবং সেই তাদের ব্যথিত হতে হবে, এবং তাদের পক্ষে যে ব্যথিত রয়েছে তা ফেলে নতুন যে উত্থান, আমাদের নব উত্থান, সেই গান কিন্তু আমাদের গাইতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই কবিতার মাধ্যমে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি যেই মেসেজটি তোমাদের মাঝে দিতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন, তা হলো আমরা এই যে শ্রমজীবী মানুষ, এই যে কুলি মজুর,
হ্যাঁ, তাদেরকে কিন্তু তিনি আপন করে নিয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে এই সভ্যতার পেছনে মূল যে চালিকা শক্তি তা হল কুলি মজুর। তারাই কিন্তু এই প্রতিটি ধূলিকণায়, হ্যাঁ, প্রতিটি ধূলিকণায় তাদের অবদান রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে কবিতাটি এতক্ষণ আলোচনা করলাম, নিশ্চয়ই তোমরা এই কবিতার যে মূল যে বক্তব্য তা বুঝতে পেরেছ। তো তোমরা একটি বাড়ির কাজ খাতায় তুলে নাও। কুলি এবং মজুরদের যে অবদান রয়েছে এই কবিতার আলোকে তুমি তোমার নিজের ভাষায় লিখো। কুলি এবং মজুররা যে একটি রাষ্ট্রের মূল চালিকা শক্তি, তারা যে অবদান রেখেছেন, সেই অবদানগুলি এই কুলি মজুর কবিতার আলোকে তোমার নিজের ভাষায় সুন্দর করে খাতায় লিখবে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। বৈদ্যুতিক গোলযোগের কারণে শেষের যে স্লাইডগুলি আমি তোমাদের মাঝে উপস্থাপন করতে পারি নাই। তো যাই হোক, আগামী ক্লাসে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় আজকের মতো আমি এখানেই আমার এই ক্লাসটি শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।